হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি। আজকের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক ঘটনা নিয়ে। সম্প্রতি তোমরা শুনছো, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় বা নিউজ পেপারে পড়ছো, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চলছে, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু কেন চলছে এই যুদ্ধ? প্রায় প্রতি বছরই এই যুদ্ধ কেন হয়? আর স্টুডেন্ট হিসেবে আমাদের পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট, সেইটা আমরা আজকের ভিডিওতে কভার করব। আমি তোমাদেরকে একদম ইনফর্মাল ওয়েতে গল্পের ছলে বোঝাবো। মাঝে মাঝে কিছুটা এমসিকিউ করব, তারপরে আবার একটু গল্প করব, তারপরে হয়তো কিছু ম্যাপ দেখালাম, দিয়ে আবার কিছু প্রশ্নোত্তর করব। এভাবে আমরা হলিস্টিক্যালি টপিকটাকে পুরোপুরি কভার করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই আমরা একটু সব থেকে বেসিক জিনিসটা দেখে নেব। ইসরায়েল প্যালেস্টাইন বললেই কোথায় অ্যাকচুয়ালি আছে দেশ দুটো, এইটা আগে ম্যাপে দেখে নেব। তো দেখো, এই হচ্ছে পৃথিবীর ম্যাপ। এই দিকে আছে ভারতবর্ষ, আর ভারতবর্ষ থেকে এই যে পশ্চিম দিকে এগোলে এই এরিয়াটা হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলের মধ্যেই কিছু কিছু অংশ সেটা হচ্ছে প্যালেস্টাইন। তার মানে ইসরায়েল আর প্যালেস্টাইন দুটো আলাদা আলাদা দেশ এরকম কিন্তু নয়। ব্যাপারটা কি আমরা একটু পরে দেখছি। তাহলে এখন তুমি এদের লোকেশনটা দেখো। এইটা হচ্ছে, এই দিকটা হচ্ছে এশিয়া, তাহলে এশিয়ার পশ্চিম দিকে হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন। এর আশেপাশে দেখো কিছু ইম্পর্ট্যান্ট সাগর আছে, এই যে যেমন ভূমধ্য সাগর, মেডিটেরিনিয়ান সি। তারপর নিচের দিকে আছে রেড সি, মানে লোহিত সাগর। তাহলে যেহেতু এইটা নিউজে আছে, তাই আশেপাশের সব কিছুই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এই যে এই দিকে এইটা হচ্ছে ইজিপ্ট, আর দেখো এইখানে ইসরায়েলের নিচের দিকে আর ইজিপ্টের পাশে দেখো ভি এর মতো একটা আছে, তার নিচেই আছে রেড সি, মানে লোহিত সাগর। এই ভি এর দেখো দুপাশে দুটো নাম লেখা আছে। এক পাশে এই দিকেরটা হচ্ছে গালফ অফ আকাবা, আর এই দিকেরটা হচ্ছে সুয়েজ ক্যানাল। সুয়েজ ক্যানালের নাম আশা করি সবাই শুনেছ। তাহলে মোটামুটি এই হচ্ছে ইম্পর্ট্যান্ট লোকেশন। এবার কিছু এমসিকিউ দেখব, তারপর এদের ফার্দার ইতিহাসে যাব। প্রথম কোশ্চেন হলো, ইসরায়েল প্যালেস্টাইনের অবস্থান কোথায়? পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া নাকি উত্তর এশিয়া? আমরা দেখলাম এশিয়ার পশ্চিম দিকে অবস্থিত, আমাদের ভারতবর্ষেরও পশ্চিম দিকে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিম এশিয়া। নেক্সট কোশ্চেন হলো, ইসরায়েল প্যালেস্টাইন ভূভাগ কোন সাগরের সাথে যুক্ত? তোমরা কিন্তু ম্যাপটা একটু মনে করার চেষ্টা করো। লোহিত সাগর, উত্তর সাগর, ভূমধ্য সাগর নাকি আরব সাগর? এটা খুবই সোজা, সঠিক উত্তর হবে অপশন সি, ভূমধ্য সাগর, মেডিটেরিনিয়ান সি। আমরা দেখলাম একদম ইসরায়েলের গা বরাবর হচ্ছে ভূমধ্য সাগর। আর একবার ম্যাপটা দেখে নাও, তাহলে আরও মনে পড়ে যাবে ভালো করে। এই যে মেডিটেরিনিয়ান সি, আর এই হচ্ছে ইসরায়েল। বোঝা গেল, মনে পড়লো। এবার নেক্সট কোশ্চেন হলো, গালফ অফ আকাবার অবস্থান কোথায়? ইসরায়েলের উত্তরে না দক্ষিণে না পূর্বে না পশ্চিমে? আবার ম্যাপটা মনে করার চেষ্টা করা। উত্তর হয়ে যাবে অপশন বি, ইসরায়েলের দক্ষিণে। দেখো ম্যাপটাই, এই যে আমরা দেখলাম এইটা হচ্ছে ইসরায়েল, এর নিচের দিকে এই সাইডে আছে ইজিপ্ট, আর এই যে ভি পেনিনসুলারে একদিকে গালফ অফ আকাবা আর একদিকে সুয়েজ ক্যানাল। তাহলে এই যে আকাবা, এটা হচ্ছে ইসরায়েলের নিচের দিকে, তার মানে দক্ষিণ দিকে। পরের কোশ্চেন হলো, গালফ অফ আকাবা কোন সাগরের অংশ? লোহিত সাগর, ব্ল্যাক সি, ভূমধ্য সাগর নাকি আয়োনিয়ান সাগর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লোহিত সাগর। এই যে লোহিত সাগরেরই একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে গালফ অফ আকাবা। তারপর বলেছে, লোহিত সাগর কটি দেশের সাথে সীমা করে? 4টে, 5টা, 6টা না 7টা? উত্তর হয়ে যাবে 6টা। যেহেতু ইসরায়েল প্যালেস্টাইন নিউজে আছে, তাই আশেপাশে সব কিছুই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। 6টা দেশ কি কি? এরা হলো জিবুতি, দেখো জিবুতির বানানটা কিন্তু অন্যরকম, ডি দিয়ে শুরু, ডিটা সাইলেন্ট থাকবে। তো জিবুতি, ইজিপ্ট, এরিট্রিয়া, সৌদি আরবিয়া, সুদান আর ইয়েমেন, এই 6টা দেশ। এদেরকে মনে রাখার একটা ট্রিক আছে, সবারই প্রথম অক্ষরটা নিয়ে ডেজি বলে মনে রাখবে, DESSEY। এবার এইভাবে মনে রাখলে কি তুমি অপশান থেকে এলিমিনেট করতে পারবে। যেমন ধরো যদি বলতো যে লোহিত সাগরকে বর্ডার করে না কোন দেশ, যদি ওখানে ধরো লেবানন থাকতো, লেবানন বা জর্ডান, এগুলোও কিন্তু আশেপাশেরই দেশ।
এবার ডেজি কথাটাই কোথাও না তো এল আছে নাই জে আছে, তাহলে তোমরা অনেকটা এলিমিনেট করে মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন বলেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে কোন পথ যুক্ত করে? সুয়েজ ক্যানাল, হরমুজ, বসফোরাস নাকি ডার্ডেনালিস? ভালো করে মনে করো, ভূমধ্যসাগর আর লোহিত সাগর দুটোই আমরা একটু আগেই দেখলাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুয়েজ ক্যানাল। এই সুয়েজ ক্যানাল হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম ম্যান মেড ক্যানাল। মানে এটা কোনো ন্যাচারাল ক্যানাল নয়, মানুষ এটাকে খুঁড়ে খুঁড়ে তৈরি করেছে যাতে খুব সহজেই রেড সি থেকে ভূমধ্যসাগরে চলে যাওয়া যায়। নইলে পুরো আফ্রিকান কন্টিনেন্টটা একদম ঘুরে ঘুরে প্রচুর টাইম নিয়ে যেতে হতো। এবার ডাইরেক্ট যদি এইভাবে এই রাস্তা দিয়ে চলে যাওয়া হয় তাহলে নিজেরাই দেখো কতটা মানে টাইম কম লাগছে। আর বর্তমানে সুয়েজ ক্যানাল হচ্ছে ইজিপ্টের আন্ডারে। তাহলে এই হলো লোকেশন সম্পর্কিত কিছু এমসিকিউ আর ধারণা। এবার দেখে নিই ইসরায়েল প্যালেস্টাইনের কিছু উল্লেখযোগ্য জায়গা। আবার চলে যাই ম্যাপে। দেখো ইসরায়েলের এই যে এই পোর্শনটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, আর এই দিকের পোর্শন একটুখানি এইটাকে বলছে গাজা স্ট্রিপ। মেনলি এই দুটো অংশে প্যালেস্টিনিয়ানরা থাকে, আর বাকি এই যে পুরো ইসরায়েলের অংশটা এইটা থাকে জিউস বা ইহুদি কমিউনিটি, আর প্যালেস্টিনিয়ানরা হচ্ছে ইসলাম বা মুসলিম ধর্মে। এখন যে যুদ্ধগুলো হয় সেটা বেশিরভাগ এই গাজা স্ট্রিপের সাথে ইসরায়েলের হয়। এবার প্রশ্ন হলো যে তাহলে যদি এই দুটো অংশ প্যালেস্টিনিয়ান হয় তাহলে বারবার কেন গাজা স্ট্রিপের সাথেই ইসরায়েলের যুদ্ধ হয়? ওয়েস্ট ব্যাংকের সাথে তো কই হয় না, ওরাও তো প্যালেস্টিনিয়ান। ওদের সাথে হয় না কারণ কি, ওয়েস্ট ব্যাংকে যারা রুল করে যেসব প্যালেস্টিনিয়ানরা, তাদের নেতা হলো ফাতাহ বলে একটা কমিউনিটি বা পলিটিক্যাল পার্টি বলতে পারো। তারা হচ্ছে খুবই শান্তশিষ্ট একটা পার্টি। মানে যেমন ধরো আমাদের ভারতবর্ষে যেমন মডারেট আর এক্সট্রিমিস্ট ছিল, চরমপন্থী আর নরমপন্থী স্বাধীনতা সংগ্রামে, ঠিক সেই রকমই ব্যাপার এইখানেও। এই ওয়েস্ট ব্যাংকের যারা আছে তারা হচ্ছে নরমপন্থী, তারা আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে চায়। আর এই যে গাজা স্ট্রিপ এইখানে হচ্ছে চরমপন্থী। এদের যে নেতা তাদেরকে বলে হচ্ছে হামাস। মানে হামাস হচ্ছে সংগঠনটার নাম। এরা কোনো কথাবার্তায় বিশ্বাস রাখে না, এরা একদম পুরো লড়বো মরবো এরকম একটা টেন্ডেন্সি, একদম ভায়োলেন্ট হয়ে থাকে, উইপন অ্যাটাক করে, এইভাবে তারা সব কিছু ছিনিয়ে নিতে চায়। ওই জন্য এদের সাথেই বারবার যুদ্ধটা হয়। দেখবে যখনই নিউজ তোমরা যদি শোনো তাহলে দেখবে হামাস কথাটা আশা করি তোমরা শুনবে। তো হামাস হচ্ছে এই গাজা স্ট্রিপের প্যালেস্টিনিয়ান দল। এরা এমনি নিজেদেরকে পলিটিক্যাল পার্টি বলে, কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য দেশের মানুষ আর ইসরায়েল সবাই এদেরকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন ভাবে। এবার এখন যেটা হয়েছে, এই সম্প্রতি অক্টোবর মাসের 7 তারিখে এই হামাসরা ইসরায়েলের ওপর হঠাৎ 5,000 রকেট নিয়ে হামলা করে দেয়। ইসরায়েলের কাছে এরকম হামলা অ্যাটাক করার সিস্টেম আছে, প্রপার সিস্টেম আছে, ওরা খুবই টেকনোলজিক্যালি অ্যাডভান্স, কিন্তু তাও যদি হঠাৎ করে 5,000 রকেট নিয়ে কেউ অ্যাটাক করে দেয় তাহলে একটু বেশি হলেও তো ক্ষয়ক্ষতি হবেই। এবার তাদেরই হামলার রিপ্লাই দিচ্ছে এখন ইসরায়েল এই গাজা স্ট্রিপের ওপর কাউন্টার অ্যাটাক করে। এখন এই গাজা স্ট্রিপ হচ্ছে হাইলি ডেন্সলি পপুলেটেড, প্রচুর লোক এখানে একসাথে বসবাস করে। ওই জন্য গাজা স্ট্রিপে যখন অ্যাটাক করবে তখন ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি হবে। তাহলে এইটুকু ব্যাপার বোঝা গেল ইম্পর্ট্যান্ট লোকেশনগুলো। এবার কিছু কোশ্চেনের আকারে দেখে নিই। বলেছে ওয়েস্ট ব্যাংক কোন দেশের মধ্যে অবস্থিত? তাহলে উত্তর হয়ে যাবে ইসরায়েল আর জর্ডান। আমরা একটু ম্যাপে দেখে নিই। এই যে ওয়েস্ট ব্যাংক এই দিকটা হচ্ছে ইসরায়েল আর এই দিকটা হচ্ছে জর্ডান। এই ওয়েস্ট ব্যাংকের মেন একটা শহর হচ্ছে, ক্যাপিটাল সিটি হচ্ছে রামাল্লাহ। যেহেতু এখানে প্যালেস্টিনিয়ানরা থাকে তাহলে বলা যেতে পারে যে প্যালেস্টাইনদের ক্যাপিটাল হচ্ছে রামাল্লাহ। তারপরের কোশ্চেন হলো ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি বা মৃত সাগর, এই দেখো ম্যাপে দেখো, বিটুইন ইসরায়েল অ্যান্ড জর্ডান। আমরা দেখলাম ওয়েস্ট ব্যাংকও ইসরায়েল আর জর্ডানের মাঝখানে, আর ডেড সিও আছে ইসরায়েল আর জর্ডানের মাঝখানে। ডেড সি হলো খুবই লবণাক্ত একটা সাগর।
কারণ কি এখানকার জলের বেরোবার কোনো রাস্তা নেই, তাই এটা বাষ্পীভবন হতেই থাকে, তাই জন্য এটা এত বেশি নোনা। আর এটা এতটাই লবণাক্ত যে এখানে কোনো উদ্ভিদ বা প্রাণী থাকতে পারে না। জলজ বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী তো থাকে সাগরে, তো এখানে এতটাই নোনা যে কোনো প্রাণী বা উদ্ভিদ সারভাইভ করতে পারে না। তাহলে আমরা এখানে 3টে ইম্পর্টেন্ট সি এখনো পর্যন্ত দেখলাম। এই যে এইটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি বা ভূমধ্যসাগর, এইটা হচ্ছে ডেড সি, আর এইদিকে এটা হচ্ছে রেড সি। তাহলে দেখছো তো লোকেশনটা কত ইম্পর্টেন্ট, কত কি এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। তারপরে বলেছে গাজা স্ট্রিপ কাদের মধ্যে অবস্থিত। দেখো ইসরায়েল অ্যান্ড ইজিপ্ট ম্যাপে, এই যে এটা হচ্ছে ইসরায়েল আর এটা হচ্ছে ইজিপ্ট, আর এই হলো গাজা স্ট্রিপ। ইসরায়েল এখন যে অ্যাটাক করেছে সেটা হচ্ছে গাজা স্ট্রিপেই করেছে, আর বারবার এইখানেই হয় কারণ এইখানে আতঙ্কবাদী গ্রুপ হামাস রয়েছে। চলো আবার একটু থিওরির পার্টটা দেখে নিই। ইসরায়েলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমরা দেখে নিই। তাহলে ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম। জেরুজালেমের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। জেরুজালেম নিয়েও একটু হিস্ট্রি আছে, আমি পরে বলছি। এরপর হলো ইসরায়েলের কারেন্সি, সেটা হচ্ছে সেকেল। আমাদের যেমন টাকা, ওদের হচ্ছে সেকেল। ইসরায়েলের ভাষা হচ্ছে হিব্রু, আর সেকেন্ড যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে অ্যারাবিক। তাহলে ইসরায়েলের মেন যে অফিসিয়াল ভাষা সেটা হচ্ছে হিব্রু। আর এদের সংসদ যেটা লেজিসলেচার সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় এসেছে। তার নাম হচ্ছে নেসেট, KNESSET। কেটা এখানে সাইলেন্ট থাকবে, যেমন দেখলাম জিবিউটিতে ডি সাইলেন্ট, এখানে কে সাইলেন্ট। তাহলে মনে রাখবে সংসদ হচ্ছে নেসেট। আর এদের ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে মোসাদ, এইটাও খুব ইম্পর্ট্যান্ট। আমাদের যেমন ইন্ডিয়াতে যেমন আছে, সেরকম ইসরায়েলের হচ্ছে মোসাদ। আর ইসরায়েলের পিএমকে বেঞ্জামিন নেতানিয়াহু, আর এর পার্টির নাম হলো লিকুড পার্টি। ইসরায়েল সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ইসরায়েল হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র জিউস স্টেট, মানে ইহুদিদের রাজ্য। এবার এদের একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। এই যে যুদ্ধগুলো, এগুলো কেন হচ্ছে। হিটলারের কথা আশা করি অনেকেই জানবে। তো হিটলার ছিল এই জিউ বা ইহুদিদের একদম বিরুদ্ধে। তার একটা মনের মধ্যে রেসিজম ব্যাপারটা ছিল, ওরা ইহুদিদেরকে মানুষ বলেই মানতো না ওই হিটলার। তো বলা হয় যে হিটলার যখন ছিল তখন পৃথিবীতে মোট এই জিউস পপুলেশন ছিল 80 লাখ মতো। তার মধ্যে হিটলারই ওদেরকে প্রচণ্ড অত্যাচার করে করে প্রায় 60 লাখ জিউস পপুলেশনকে শেষ করে দেয়। তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প বা হিটলারের জীবনী কোনো কিছু সার্চ করবে, দেখবে হিটলার কত অত্যাচার করে জিউস পপুলেশনকে শেষ করার চেষ্টা করেছিল। আর সে সফলও হয়েছিল, প্রচুর জিউসকে সে হত্যা করেছিল। তাহলে 80-র মধ্যে 60 লাখ তো হিটলারই মেরে ফেলেছিল, বাকি যেটুকু ছিল 20 লাখ মতো, তাদেরকে কোথাও একটা সেটেল করার দরকার ছিল। এই সময়টা ছিল মোটামুটি বিশ্বযুদ্ধের টাইমে। তো বিশ্বযুদ্ধের টাইমে মেন আমাদের শক্তিশালী যে দেশ ছিল সেইটা ছিল ব্রিটেন। ব্রিটেন কি করলো, এই জিউসদেরকে নিয়ে এসে প্যালেস্টাইন প্রদেশে রেখে দিল। অ্যাকচুয়ালি যে অরিজিনাল এই যে ভূভাগটা দেখছো ইসরায়েলের, এটা কিন্তু ইসরায়েল ছিল না, এটা হচ্ছে অরিজিনালি প্যালেস্টাইন। প্যালেস্টাইন প্রদেশ তখন ব্রিটিশদের আন্ডারে ছিল। তারপরে 1948 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্যালেস্টাইনকে ভাগ করে, সেখানে কিছুটা জিউসদেরকে দেয় আর কিছুটা প্যালেস্টিনিয়ানদেরকে রাখে। ঠিক ওরা যেমন করে ভারত পাকিস্তান ভাগ করেছিল আর তারপরে ঝামেলা লেগেছিল, এদের ক্ষেত্রেও তাই। এবার স্বাভাবিকভাবেই নিজেদের দেশে যদি অন্য কাউকে, অন্য জাতি, অন্য তাদের কালচার, তাদেরকে এনে অর্ধেকটা পোর্শনে তাদেরকে রেখে দেয়, কে এটা মেনে নেবে? তাই প্যালেস্টিনিয়ানরা রেগে গেল। আর জিউস যারা ছিল তাদের কাছে ওইটুকুই সব ছিল। তারা জানতো যে আমরা যদি লড়ে যদি বেঁচে থাকতে পারি তো থাকবো, আর নইলে পৃথিবী থেকেই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। ওদেরও মধ্যে একটা ডু অর ডাই সিচুয়েশন চলে এসেছিল। ওই জন্য সেই তখন থেকেই ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ আর শেষ হচ্ছে না। তাছাড়া ওই যে জেরুজালেম বললাম, জেরুজালেম ছিল প্যালেস্টাইনের রাজধানী। তো এই জেরুজালেমকেও ব্রিটেনরা দুটোর মধ্যে ভাগ করে দেয়। জেরুজালেমকে যখন ভাগ করা নিয়ে কথা আসে, তখন ইসরায়েল আর বাকি যে আরব কান্ট্রি তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। কারণ কি, জেরুজালেম হলো একটা খুবই পবিত্র জায়গা। এখানে
ইসলামদের থার্ড মোস্ট হোলিয়েস্ট প্লেস আছে। মক্কা মদিনার পরেই মুসলিমদের কাছে যে মোস্ট পবিত্র জায়গা সেটা হচ্ছে আল আকসা মসজিদ। সেই মসজিদ এই জেরুজালেমে আছে। আর জিউইশদের খুবই পবিত্র জায়গা টেম্পল মাউন্টও এই একই জায়গাতে আছে। ওই জন্য এই শহরটা কেউ ভাগ করতে চাইছিল না। তো এরকম যুদ্ধ বিবাদ চলতে চলতে 1967 সাল এলো। তখন ঘটলো একটা ঐতিহাসিক ঘটনা, যেটাকে 6 ডে ওয়ার বলে, 6 দিনের যুদ্ধ। এই টেরিটরি নিয়ে বিবাদ তো ছিলই, তার মধ্যে আবার সুয়েজ ক্যানালের কিছু সমস্যা দেখা গেল ইজিপ্ট আর ইসরায়েলের মধ্যে। তখন 6 দিনের যুদ্ধ হয় ইসরায়েল বনাম আশেপাশের যত মুসলিম কান্ট্রি আছে তাদের মধ্যে। ইসরায়েল এতটাই অ্যাডভান্স ছিল, তারা মানে জীবনের বাজি রেখে লড়েছিল। মানে তারা তো জানতো ওই ইসরায়েল প্রদেশ ছাড়া আর কোথাও তাদের কোনো জায়গা নাই। তাই জন্য তারা প্রাণপণে যুদ্ধ লড়ে সবাইকে একে একে হারিয়ে জেরুজালেমের পুরোটাই ইসরায়েলের আন্ডারে করে নেয়। তাহলে এখন জেরুজালেম হচ্ছে ইসরায়েলের আন্ডারে, ইভেন জেরুজালেম হচ্ছে ইসরায়েলের ক্যাপিটাল। এই ইমেজটা দেখো, প্যালেস্টিনিয়ান ছিল প্রথমে এই অবস্থায়, তারপরে এইখানে ইসরায়েলদেরকে ইন্ট্রোডিউস করা হলো, ইহুদিদেরকে। তারপরে এটা 6 ডে ওয়ারের ওই টাইমে 1967 সালে। তারপরে এটা দেখো এখন ইসরায়েল কোথায় আর প্যালেস্টিনিয়ান কোথায়, কোথায় ছিল আর কোথায় এলো। ইসরায়েল তাহলে কতটা অ্যাডভান্স তোমরা বুঝতেই পারছো। 1948 সালে যেখানে প্যালেস্টাইন 100% ছিল, সেইটা 2000-এর পরে এসে মাত্র 12%-এ এসে ঠেকেছে, আর গোটাটাই ইসরায়েলিদের আন্ডারে। ওই যে 6 দিনের যুদ্ধ হয়েছিল, ওখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে গোলান হাইট। গোলান হাইট হচ্ছে সিরিয়ার পার্ট, সেটা ছিল। কিন্তু যখন 6 দিনের যুদ্ধে ওই ইসরায়েল সবাইকে হারিয়ে দেয়, তখন ইসরায়েল গোলান হাইটকে সিরিয়ার কাছ থেকে নিজের কন্ট্রোলে করে নেয়। এখন বর্তমানে গোলান হাইট হচ্ছে ইসরায়েলের আন্ডারে। এবার চলো কিছু এমসিকিউ দেখে নিই। বলেছে অপারেশন আল আকসা ফ্লাড কার দ্বারা লঞ্চ হয়েছে? হামাস, ইসরায়েল, হিজবুল্লাহ না ফাতাহ? উত্তর হবে হামাস। ওই যে বললাম 7ই অক্টোবর 2023 হামাসরা ইসরায়েলের ওপর 5000 রকেট নিয়ে হঠাৎ করে হামলা করে দেয়। ওটারই নাম দিয়েছিল আল আকসা ফ্লাড। তারপরে বলেছে ইন্ডিয়ানদেরকে ইসরায়েল থেকে বের করার জন্য ইন্ডিয়ার অপারেশন। যখনই কোনো জায়গায় যুদ্ধ লাগে, কোনো দাঙ্গা হয়, তখনই ভারতের এটা কর্তব্য যে সেখানকার যে ভারতীয় বাসিন্দারা আছে তাদেরকে তারা ইভ্যাকুয়েট করবে। তো এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন অজয়। তারপরে বলেছে অপারেশন আয়রন সোর্ড, মানে লোহার তলোয়ার। এইটা কার অপারেশন? এইটা হচ্ছে ইসরায়েলের অপারেশন। হামাসরা যে অ্যাটাক করলো তার কাউন্টার অ্যাটাক হিসেবে ইসরায়েল যে অ্যাটাক করছে সেইটারই নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড। তারপরে বলেছে নিচের কোন দেশ ভূমধ্য সাগরের তীরবর্তী নয়? সিরিয়া, জর্ডান, ইসরায়েল না লেবানন? সঠিক উত্তর হয়ে যাবে জর্ডান। ম্যাপে দেখো ভূমধ্য সাগর এইটা, এর সাথে কিন্তু জর্ডানের কোনো সীমা নেই। তারপর বলেছে সিনাই পেনিনসুলা। সিনাই পেনিনসুলা মানে এই যে ভি আকারটা দেখলাম, দেখো এটা অনেকটা ইন্ডিয়ার মতো দেখতে না? ইন্ডিয়ারও নিচের দিকটা এরকম, ওই যে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ওর এরিয়াটাও এরকম, আর 3 দিকে জলাশয়, এইরকম ল্যান্ডকে বলা হয় পেনিনসুলা। এইটার ক্ষেত্রেও তাই, যেটাকে আমরা এতক্ষণ ভি ভি করছিলাম, তো এইটার নাম হচ্ছে সিনাই পেনিনসুলা। এই সিনাই পেনিনসুলা হচ্ছে রেড সি আর ভূমধ্য সাগরের মাঝখানে। আর সিনাই পেনিনসুলা হচ্ছে ইজিপ্টের পার্ট, এটা কিন্তু ইসরায়েলের নয়। আর ইজিপ্টকে আফ্রিকান কান্ট্রি বলে ধরা হয়, কিন্তু এই সিনাই পেনিনসুলা যেটা ইজিপ্টের পার্ট, সেটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়ে। তাহলে ইজিপ্টের একমাত্র এশিয়ান পার্ট যদি বলা হয়, তাহলে সেটা হবে সিনাই পেনিনসুলা। নেক্সট হলো ইসরায়েলের দীর্ঘতম নদীটির নাম কি? ভলগা, ইসরায়েলি, টাইগ্রিস না জর্ডান? সঠিক উত্তর হবে অপশন ডি জর্ডান। জর্ডান একটা দেশও আছে, জর্ডান একটা নদীরও নাম, যেটা ইসরায়েলের লংগেস্ট রিভার। তারপর বলেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নাম। আনসার হয়ে যাবে আয়রন ডোম। দেখো ছবিটা আয়রন ডোম কেমন দেখতে।
এর কাজ হলো যেসব রকেট ইসরায়েলের দিকে হামলা করতে আসবে তাদেরকে ডিটেক্ট করা আর তাদেরকে আকাশের মধ্যেই নষ্ট করে দেওয়া, যাতে ইসরায়েলের কোনো ক্ষতি না হয়। তাহলে বুঝতে পারছো তো ইসরায়েল কতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। তারপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ যার নাম হচ্ছে I2U2, বলেছে এই গ্রুপের সদস্য কারা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়া, ইসরায়েল, ইউএই, ইউএসএ। ইন্ডিয়া ইসরায়েল দুটো আই আর ইউএই ইউএসএ দুটো ইউ, তাই জন্য বলেছে I2U2। এই চারটে কান্ট্রির মধ্যে আরও যাতে সম্পর্ক ভালো হয়, বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেশন হয়, তার জন্য এই গ্রুপিং করা হয়েছে। তারপর বলেছে অসলো পিস অ্যাকর্ড। এটা 1993 সালে হয়েছিল বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন, যাতে তাদের মধ্যে এই যে বিবাদ এগুলো একটু কমানো যায়। এখানে দুজনেই দুজনের অস্তিত্বকে রেসপেক্ট করার কথা বলেছিল, আর ইসরায়েল গাজা স্ট্রিপের তাদের বেশ কিছু সেটেলমেন্ট ছিল সেখান থেকে উইথড্র করে নেয় এবং সেইটাকে প্যালেস্টাইনকে দিয়ে দেয়। এটাই হচ্ছে অসলো পিস অ্যাকর্ড। তারপরের ইম্পর্টেন্ট জিনিসটা হলো অ্যাব্রাহাম অ্যাকর্ড। এটা হচ্ছে নিউলি একটা অ্যাকর্ড, 2020 সালে হয়েছিল বিটুইন ইউএই, বাহরিন অ্যান্ড ইসরায়েল। আর এখানে মধ্যস্থতা করেছিল ইউএসএ, মানে আমেরিকা। তাহলে অ্যাব্রাহাম অ্যাকর্ড হচ্ছে ইসরায়েল আর আরবিয়ানদের মধ্যে, যার মধ্যে ইউএই আর বাহরিয়ান এসেছিল, এদের মধ্যে যাতে ভালো সম্পর্ক থাকে তার জন্য একটা প্রচেষ্টা। তাহলে এই হলো মোটামুটি ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যু, তাদের হিস্ট্রি, তাদের ম্যাপ, ইম্পর্টেন্ট লোকেশন, কিছু এমসিকিউ। আমি যতটা পারলাম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। কমেন্টে জানিও ক্লাস কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।